আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। খুব লাফালাফি হচ্ছিল, আমার কথা মেলেনি। জাতিসংঘে জিতে গেছে খলিলুর রহমান। তো আমি তাদেরকে লিখেছি একটাই কথা, যে নিজ গৃহদাহে যদি কেউ উদুবাহু হয়ে নাচে তাহলে সে একমাত্র বাংলাদেশিরা। কথায় আছে না, নিজের অপরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ। মানে আমার নাক কাটা গেছে তাতেই আনন্দ। তারপরে কি হলো, আমি রাত্রিবেলা লাইভে বলেছিলাম কি কি আঘাত নেমে আসে দেখুন। তার রাতের মধ্যেই আঘাত একটা নেমে এলো, যে 12.5% আমেরিকা আরো শুল্ক চাপিয়ে দিল। আরো 60টি দেশের উপরে করেছে, ভারতের উপরেও করেছে। ভারতের কিছু যায় আসে না, শুল্ক নিয়ে এমনি কোনো উচ্চ বাচ্চাই হচ্ছে না, কোনো সমাধান সূত্রে পৌঁছাচ্ছে না। তারপরে 12.5% এ করে চাপালি তো আরো পেঁচিয়ে গেল ব্যাপার, কেটে পুরো কেচে গন্ডুস। ওই সব পাত্তারি গুটিয়ে এবার পাঠিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো যে অন্যান্য দেশের সঙ্গে তো গোলামি চুক্তি তো হয়নি, কিন্তু বাংলাদেশের সঙ্গে তো একটা গোলামি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে বাংলাদেশ আমেরিকার কথা ছাড়া এক পা এদিক ওদিক হতে পারবে না। তাহলে আমেরিকা সবই নিয়ে নিল, তাহলে বাকি কি রইল? বাকি রইল দেশটা। তা দেশটার পরিবর্তে এখন 12.5% শুল্ক চাপালো। আগে ছিল 20, ওই গোলামি চুক্তি করে 1% কমিয়ে সেটা হলো 19, এবার 12.5% তার উপরে চাপলো। যোগ করে দিন কত পার্সেন্ট। তার মানে আপনারা যে মালটা পাঠাবেন এখন, সেই মালটা ওই 12.5% এক্সট্রা 19 প্লাস 12.5%, বোধ হয় 19 এর আগে 20, 20 আর 10 30, 32 32.5% আরো শুল্ক চাপিয়ে আপনার মালটা বিক্রি হবে আমেরিকাতে। তার থেকে অনেক সস্তা মাল তো ভারতবর্ষ দেবে, আপনার মালটা বিক্রি হবে কি করে? এই যে আপনারা লাফাচ্ছিলেন না যে আমাদের এ জিতেছে, এই জেতার ফলটা আপনি দেখতে পাচ্ছেন। জেতার ফলটা হচ্ছে এইটা। এরা যত ফোন করবে ঠিক এই সময়তে, আমি যখন রেকর্ড করব, তো জেতার ফলটা হচ্ছে এইটা। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশকে বগল দাবা করতে, আমেরিকাকে হটাতে চেষ্টা করেছিল। মাত্র 6 ভোটের ব্যবধানে আমি আমেরিকাকে বাদ দিয়েছিলাম, কারণ ট্রাম্পের মাথা খারাপ, কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমাদের দেশে ট্রেড নেগোসিয়েশনের জন্য টিম পাঠিয়েছে, আবার আমাদের একবার নেগোসিয়েশন হচ্ছে না, তারপরে আবার 12.5% চাপিয়ে দিয়েছে। বলবে নেগোসিয়েশন গে তেল লেনে তুই ভাগ আছে, ভাগিয়ে দেবে। তোর দেশে মানে খেতে পেলো কি না পেলো তা ভারতবর্ষে কি যায় আসে। যাও বাংলাদেশের কথায় ফিরি। তা কারণ কি দেখানো হয়েছে? কারণ নাকি শ্রম বাজারে নাকি গন্ডগোল। আচ্ছা, তাই যদি হয় তাহলে মালিকের দেশে নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে ফ্লোরিডা পর্যন্ত আপনি আমেরিকার বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়ান, এত বেকার, এত নেশাগ্রস্ত যুবক এবং এত রাস্তায় শুয়ে থাকে মানুষ কেন? তার মানে আমেরিকা চাকরি দিতে পারে না। তুমি নিজের শ্রমবাজার খুলতে পারছো না, বাড়াতে পারছো না, তুমি অন্যের পেছনে কাটি মারছো। আর আমাদের বাংলাদেশিরা, আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে, নিরলিঙ্গম পশ্চাদপুরম।
সংস্কৃতের এটা ব্যাখ্যা করে নেবেন, নিজলিঙ্গম পশ্চাদপুরম। বাংলাদেশের মানুষের হয়েছে সেই হাল। তারা নিজের ক্ষতি করে অন্যের যদি মাথাটা নিচু করা যায় তাহলেই আমি হাততালি পেতে পারি। এখন এটা শুরু হয়েছে। আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, আরো বড় বড় আঘাত আসবে। এই যে আপনারা বিমান কিনবেন বলে চুক্তি করেছেন না, বলবে এক্ষুনি ধার করে হলো আমি টাকা দিচ্ছি, আমি এত বিলিয়ন টাকা দিচ্ছি, 400 বিমান নিয়ে যাও। তারপরে যে ধার শোধ করার জন্য যে পরিমাণ লাগান বোঝেন তো, কর লাগান, যে পরিমাণ লাগান বসাবে, এবং IMF এর লোক এসে আপনাদের এখানে বসে থাকবে, তারাই বাজেট করবে, সেগুলো তখন মেনে নিতে পারবেন তো? সুখে থাকতে ভূতে কিলায়। আপনারা ছিলেন সুখে, ভূতে কিলিয়েছিল, তাই শেখ হাসিনাকে দূর করেছিলেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়নি, একটা অভিযোগ না, শুধু একটা গুজবের পেছনে দৌড়ে একটা ভালো সরকারকে পতন করিয়ে দিলেন। আপনারা লোককে বলেন, পুরো দেশটাকে ধ্বংস করে দিলেন একটা গুজবের পেছনে দৌড়ে। আপনাদের অবস্থা হয়েছে চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিলেন না, চিলের পেছনে দৌড়ালেন আপনারা। আপনাদের মতো দণ্ডমূর্খ জাতি, আমি গণ্ডমূর্খ বলি না, আমি বলি দণ্ডমূর্খ। কারণ লাঠির যেমন বুদ্ধি থাকে না, তার যার হাতে যায় সেই লাঠি চালায়। আপনারা হয়ে গেলেন ওই দণ্ডমূর্খ। আপনারা একটা বাঁশের মতো একটা লাঠি, বাঁশ হোক বা কাঠের হোক, একটা লাঠি, যাদের মাথায় বিন্দুমাত্র মস্তিষ্ক বলে কোনো জিনিস নেই, যারা লেখাপড়া করে না, যারা অন্যের নাক কাটায় নিজেদের ভালো করে। অথচ আপনার দেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দেশ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। একটা সুস্থির রাষ্ট্রকে আপনারা অস্থির বানিয়ে এখন শেখ হাসিনা করছেন। তা আমাকে যদি এত অপছন্দ, আমি তো কমেন্টে অনলি সাবস্ক্রাইবার লিখে রেখে দিয়েছি, তাহলে আমার সাবস্ক্রাইব করছেন না কেন? শুধু আমায় গালাগালি দেওয়ার জন্য? তাতে আপনাদের কি লাভটা হচ্ছে? আখেরে কোনো লাভ হচ্ছে আমায় গালাগাল করে? আমি বুঝতাম আমায় গালাগাল করে আপনাদের লাভ হচ্ছে, তাহলে বুঝতাম একটা কথা। আর একটা কথা বলি, কাল যদি আমি মনে করি আমি শুধু পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, ভারতের দর্শকদের জন্য আমি ভিডিও করব, আমি বাংলাদেশের জন্য করব না, কোথায় পাবেন আপনারা শেখ হাসিনার খবর? কোথায় পাবেন না ভারত বাংলাদেশের ডেভেলপমেন্টের খবর? কেউ দিতে পারবে? কারো একটা ক্ষমতা আছে যে আমার মতো নিউজ ব্রেক করে দেবে? আমি যেগুলো বলি পরে 3 দিন 4 দিন বাদে আপনার টেলিভিশনে সব আলোচনা হয়। আমি যখনই বললাম শেখ হাসিনার পদত্যাগপত্র এবার খুঁজে বেড়ানো হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দেখাতে হবে, তারপরেই আপনার পদত্যাগপত্র নিয়ে এত হইচই আপনাদের। তার আগে তো পদত্যাগপত্র নিয়ে হইচই হয়নি, আমি করার পর তারপরে হইচইটা শুরু হলো। অর্থাৎ আপনারা যে মানে একটা মোহের মধ্যে রয়েছেন, আমি বলি না, একটা খোলসের মধ্যে, বায়বীয় খোলসের মধ্যে আপনারা রয়েছেন। যেদিন সেখানে একটা পিন ফুটবে না, সেদিন বুঝতে পারবেন যে আপনাদের প্রকৃত অবস্থাটা কি। দেশে দুর্ভিক্ষ নেমে আসছে, পদধ্বনি শুনতে পাচ্ছেন? কান পাতুন শুনতে পারবেন। আপনারা সেটাও তো চিলে নিয়ে গিয়েছে। দণ্ড মূর্খ আমি এই কারণে বলি,
কিনা জয়শঙ্কর হেরেছে, দাদা হেরে গেছে, দাদার কথা ফলেনি, দাদা গুজববাজ। তার ফলটা কি হলো? 12.5% চাপিয়ে দিল। আর ওই 400টা বিমানও কেনাবে খুব শিগগির, একটা বিরাট লোন ধরাবে, আপনারা হইচই করবেন, এই আমাদের এত বিলিয়ন আমাদের লোন এসছে। লোনের পেছনের গল্পটা তো আপনারা পরে জানতে পারবেন। এই পাকিস্তানের মতো লোন নিয়ে গেছে, লোন নিয়ে গেছে, লোন নিয়ে গেছে। এখন তেলের দাম হয়ে গেছে 500 টাকা, আটার কেজি হয়ে গেছে 203 টাকা 1 কেজি আটা, চিনি 450 টাকা 1 কিলো। খবর রাখেন? পাকিস্তানি চ্যানেলগুলো দেখেন? তা তো দেখবেন না, বিশ্বের কিচ্ছু দেখবেন না আপনারা, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকবেন, আর ভারত নিয়ে পড়ে থাকবেন, আর শেখ হাসিনা নিয়ে পড়ে থাকবেন। আরে বিশ্ব সম্পর্কে একটুখানি খবরাখবর রাখুন, তাহলে পরে দেখবেন আপনাদের জ্ঞানচক্ষু উন্মোচন হবে, আপনারা একটু শিক্ষিত হবেন। আপনারা অশিক্ষিতের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আমার ভিডিও ভালো লাগবে না, আমি জানি, এত গালাগালামি আপনাদের করছি, আমার ভিডিও ভালো লাগবে না, ভিউজও হবে না, আমি জানি। তা সত্ত্বেও আমি এটা করলাম, যে আপনাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। যার ইচ্ছা হবে দেখবেন, যার ইচ্ছা হবে দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিন। আপনাদের মতো সাবস্ক্রাইবার আমার দরকার নেই। অশিক্ষিত সাবস্ক্রাইবারের থেকে 0 সাবস্ক্রাইবার থাকা ভালো, এটা এটা আমি মানি। সবাই ভালো থাকবেন। আমি মনে করি এখন 75 সালের চাইতে ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। কারণ তখন বাংলাদেশ অন্তত আওয়ামী লীগের লোকজন রাস্তাঘাটে চলতে পারতো, বাড়িতে থাকতে পারতো, ব্যবসা বাণিজ্যে থাকতে পারতো, মিছিল মিটিং না করলে হইতো। এখন তো আওয়ামী লীগের লোক ঘরেও থাকতে পারতেছে না, মানে থাকতে দিতেছে না। আপনি যেটা বললেন না, আওয়ামী লীগ এখন পরিবর্তন আমার মনে হয় হবে, কারণ যে নির্যাতন নিপীড়ন হয়েছে এরপরেও যদি না ফিরে আসে তাহলে কি করে সম্ভব? এত নির্যাতন হওয়ার পরেও তারা পরিবর্তন হবে না, আমার কাছে এটা মনে হয় না। মনে হয় আওয়ামী লীগ তার স্বরূপেই ফিরে আসবে, এটা আমার মনে হচ্ছে আর কি। ফরিদ আমি ভাই, ভুল হতে পারি। ফরিদ ভাই একটা একটা কমেন্ট এর পরে আমরা শেষ করে ঠিক আসতে পারে পারে না পারবে না বলতে লিখতে চেয়েছিল, সম্ভবত এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আওয়ামী লীগ আসতে পারবে না কারণ বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থা আমেরিকার কাছে তারেক জিয়ার পুতুল সরকার। জাস্ট উনি যেটা বুঝাতে চেয়েছেন যে আমেরিকার একরকম আপনি যেটা বলেন মুসলেকা এই ধরনের। এটা তো 75 সালে বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে তো বাংলাদেশ আমেরিকার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা এই 2008 সালে ক্ষমতায় আসার পর আমেরিকার সাথে ওই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছিল। আবার তিনি তার বাবার জায়গায় ফেরত গিয়েছিলেন, কূটনীতি যেটা ছিল বাংলাদেশে। এখন আমেরিকার কথাই যদি তো তারা show এটা হবে বলে না। যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না আমেরিকার কারণে, আপনার কি মনে এটা তার হয় রাজনীতি- ফরিদ? না না না, এটা তার রাজনৈতিক দৈন্যতা। এটা তিনি রাজনৈতিক, অথবা তিনি আক্ষেপে বলছেন, ক্ষোভে বলছেন, অথবা তার রাজনৈতিক দৈন্যতা। 71 মুক্তিযুদ্ধ তো আমেরিকা চায় নাই। শুধু তাই আমেরিকা না, তো চায়নাও আমাদের মুক্তিযুদ্ধ, দুইটা পরাশক্তি আমাদের বিরোধিতা করেছে। 71 মুক্তিযুদ্ধে বাংলাদেশের সব মৌলবী বিরোধিতা করেছে, ঠেকাইতে পারছে? 71 বাংলাদেশের সব মাদ্রাসা মসজিদ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ঠেকাইতে পারছে? 71 পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, ঠেকাইতে পারছে? এমনকি যে ফিলিস্তিনের জন্য আমাদের বাংলাদেশের মুসলমান হাই হোসেন ইয়া হোসেন করে, সেই ফিলিস্তিনি ইয়াসির আরাফাত আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র। তাতে কি আমাদের মুক্তিযুদ্ধ ঠেকাইতে পারছে? তো বাংলাদেশ আওয়ামী লীগকে ওই আমেরিকা ঠেকাইতে পারবে? বরং এখনো বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের অন্তত 8টা দেশ সরাসরি আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে। 8টা দেশ এই মুহূর্তে সরাসরি, 8টা দেশ, যেটা 71 সালে ছিল না। 8টা মুসলিম দেশ, 8টা মুসলিম আরব রাষ্ট্র এই মুহূর্তে পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের। একটা জিনিস আপনাকে বলে দিলাম, ইউরোপীয় ইউনিয়ন পুরোটাই বাংলাদেশের পক্ষে। এমনকি আমেরিকাও এখন আস্তে আস্তে তার 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 অবস্থান পরিবর্তন করে ফেলতেছে। তখন 71 পারে নাই, এখন পারবে? পারবে না। আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আপনি আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় দল, তাদের আদর্শ বিচ্যুতি ঘটলেও আপনি তাদের ক্ষমতায় আসা ঠেকাইতে পারবেন না, পারবেনই না। আরে বিএনপির মতো মাজা ভাঙা দল যদি ক্ষমতায় আসে, আবারও বলতেছি, আই এম রিপিটিং, বিএনপির মতো মাজা ভাঙা দল যদি ক্ষমতায় আসে, আর বুঝি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না? ধরে নেন কালকে আমেরিকা, শেখ হাসিনা বলে দিল আমেরিকাকে, আচ্ছা ঠিক আছে, তোমার আমি বন্দর দিয়ে দিব, তোমার আমি ঘাঁটি দিয়ে দিব, তখন কি করবেন? ধরেন কালকে শেখ হাসিনা বলে ফেলবে, কি করবেন আপনি? তখনও ক্ষমতায় আসবে না। তখন আবার আর মিছিল করবে, আমেরিকার বিপর্যক, আমেরিকার ধ্বংস চাই, মসজিদে মসজিদে মিটিং করবে। এখন আমেরিকা বাংলাদেশের মুসলমানদের আব্বা হয়ে গেছে, স্বাধীনতা বিরোধীদের। এটা ঠিক নয়। কোন শক্তি কতদিন ঠেকায় রাখবে? কতদিন? ধরে নেন এক টার্মের উপরে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা,
আরে ভাই, ইউনূসের চেষ্টা করছিল, ইউনূসের আজীবন ক্ষমতায় রাখতে চাইছিল আমেরিকা, পারছে কি? বহু চেষ্টা করেছে। আপনি কি মনে করেছেন তারেক রহমানের ক্ষমতা এমনি দিছে কারণ দেশে বিপ্লব ঘটতো? ইউনূস যদি আর 1 বছর থাকতো, 6 মাস থাকতো, দেশে বিদ্রোহ শুরু হয়ে যেত। বিএনপি 2 বছর যাইতে দেন না, বিএনপি বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পালায় যাবে নিজেই। এই তারেক রহমান আবার ইতিহাসে পুনরাবৃত্তি করবে, তারেক রহমান আবার লন্ডন চলে যাবে। আপনি লিখে রাখেন, তারেক রহমানের ভবিষ্যৎ বলে দেয় আমি, হয় লন্ডন যাইতে হবে না, সৌদি আরব যাইতে হবে, দুবাই জায়গা দিবে না তাকে, দুবাই ঘেটি ধরে বের করে দিবে, কারণ পাকিস্তানিদের লাইথে বের করে উস্টায় বের করে দিতেছে। সৌদি আরব যেতে হবে, কাতারও জায়গা পাবে না, হয় আবার সৌদি আরব ওই রাষ্ট্রীয় মেহমান হয়ে থাকবে, অথবা আবার লন্ডন তার চলে গিয়ে তাকে পেশায় লিখতে হবে, জুয়া তার পেশা, গ্যামলিং তার পেশা, এটা লিখে তাকে আবার চলে যেতে হবে। শেখ হাসিনাই ক্ষমতায় আসবে, এমনকি শেখ হাসিনা মারা গেলেও এই দেশে আওয়ামী লীগের ক্ষমতায় আসবে, কেউ ফিরে যেতে পারবেন না। বাংলাদেশে প্রত্যেক আনাচে কানাচে আওয়ামী লীগ আছে, ঠেকাইতে পারবেন না, আওয়ামী লীগকে ঠেকায় রাখতে আপনি পারবেন না। দেশের যে অবস্থা অর্থনীতি, কেউ মানবে না, কেউ কারো কথা মানবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ঠেকাইতে পারবেন না। আমেরিকা কেন, ভারতও যদি বিরোধিতা করে আওয়ামী লীগকে আপনি ঠেকায় রাখতে পারবেন না ক্ষমতায়, এটা বলে দিলাম আপনাকে আমি। ভারতও যদি বিরোধিতা করে একযোগে, তাও আপনি আওয়ামী লীগকে ক্ষমতায় এসে ঠেকায় রাখতে পারবেন না। শেখ হাসিনা মারা গেলেও না, অনেকে আশা করতেছে না শেখ হাসিনা বয়স হয়েছে মারা যাবে, ক্ষমতায় থাকবে 20 বছর, অত নালি আদেশের না। বাংলাদেশের আওয়ামী লীগের আমাদের কাছেও ডাটা আছে, আমাদের কাছেও ডাটা আছে যে কোন দেশের জনগণ, কোন অঞ্চলের জনগণ কি চাইতেছে। শুধু একবার গণেশ উল্টিতে দেন না। আপনার কথাও ঠিক যে আওয়ামী লীগ মৌলবাদী হয়ে থাকবে, এটা মানলাম, কিন্তু আগামীতে জামাতের এই মৌলবী সাহেবেরা, এদের কি পরিণত হবে আপনি 3 মাসে দেখতে পারবেন। ক্ষমতায় আসলে ঘর থেকে বাড়াইতে পারবে, ঘর থেকে মৌলবীরা বাড়াইতে পারবে? এরা তো নামাজ পড়তে মসজিদে যাবে না ভয় আর। এদের জানাজা হবে, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় জামাতি নেতাই মনে করেন যে সাদা শকুনের জানাজা হবে আগামীতে হইতে দিবে আওয়ামী লীগ? হ্যাঁ, অত নালি আদেশের না। আমেরিকা এসে জানাজা করাবে? যে দেশে তোফায়েল আহমেদের জানাজা হয় না, যে দেশে মতিয়া চৌধুরীর জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে হয় না, সেই দেশে বুঝি জানাজা করতে দিবে এই সাদা শকুন শফিকের, যার নিজের এলাকায় জামানত হারায় 3 বার, অনুরোধ আসর এমপি হয়? এত সস্তা না ভাই, আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, ঠেকায় রাখতে পারবেন না। এখন আওয়ামী লীগ মৌলবাদী হোক আর না হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, একবারের জন্য হলেও আসবে। তারপরে তারা কতদিন থাকতে পারবে সেটা বলতে পারবো না। যদি আওয়ামী লীগ, যেটা আমাদের সম্পাদক সাহেব বলেন, আওয়ামী লীগ যদি তার স্বরূপে থাকে তাহলে দীর্ঘ সময় থাকবে, আর আওয়ামী লীগ যদি তার স্বরূপে না থাকে, আগের মতো মৌলবাদী চিন্তা চেতনা স্প্রেড করে, তাহলে আবার 5ই আগস্ট ঘটবে, সেটা কেউ ঠেকাইতে পারবে না। এবং এরপরে যদি 5ই আগস্ট ফরিদ ভাই, আপনি ভুলে যান কেন? এই যে যারা প্রগতিশীল তারা সবাই আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতির সকল অঙ্গনের সকল প্রগতিশীলরা আপনাদের কে বললো এরা আওয়ামী লীগের প্রগতিশীল? বিপক্ষে। এই যে না, 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 গণজাগরণ না, মঞ্চ হয়েছে, সেই মঞ্চটা কি আওয়ামী লীগের বিপক্ষে গড়ে ওঠেনি? না, না, আওয়ামী লীগের শুনেন আমি বলি, এই ব্যাপারে আমার আমার নিজেরও কিছু মন্তব্য আছে। সেটা হলো, যাদের আপনি প্রগতিশীল বলতেছেন, এরা লজ্জা পায় বিএনপি করতে পারে নাই, এরা লজ্জা পায় জামাত করে নাই, তাই প্রগতিশীলে ভেগ ধরেছে। মুক্তিযুদ্ধে যারা বলে যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, আওয়ামী লীগ নিষিদ্ধ, ঠিক আছে, এরা প্রগতিশীল? কি বলেন আপনি? এটা প্রগতিশীল? এরা প্রগতিশীল হইলো কিভাবে? যে মুজাহিদুল ইসলাম সেলিম ফরিদ ভাই, ওরা মিস্টেক করে ফেলেছে, ওরা ভুল ভুল পথে চলে গেছে। ওরা ভেবেছিল এই মৌলবাদী আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় আসবে, দেশে একটা এই মডারেট পরিস্থিতি তৈরি হবে। তাদের ভাবনাটা, কল্পনাটা ওইরকম ছিল, না, 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 এবং না, তারা দীর্ঘদিন আওয়ামী লীগের না, না, সমালোচনা না, করতে করতে একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। যেই দেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে প্রগ্রেসিভ রাজনীতি আসে না, বিএনপি ক্ষমতা আসলে প্রগ্রেসিভ রাজনীতি আসবে, এই কথা যে চিন্তা করে সে প্রগতিশীল হয় কিভাবে? কি করে সম্ভব? যেখানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে যদি আপনার প্রগতিশীলতা না থাকে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ যদি মৌলবাদী হয়, তাহলে বিএনপি আসলে দেশ প্রগতিশীল হবে, এটা যে আশা করে সে কি প্রগতি বুঝে? প্রগতির পাওয়া বুঝে না। এটা তো মানতে পারলাম না। আসলেই তারা আওয়ামী লীগ বিরোধী, আসলেই তারা মুক্তিযুদ্ধ বিরোধী, আসলেই তারা বঙ্গবন্ধু বিরোধী। আপনি মনে করছেন যে বাম না রাজনীতি ফরিদ ভাই, তারা এখন দল বেঁধে এই ইউনূস সরকারের বিরোধিতা করেছে। তারা দল বেঁধে এখন তারেক রহমানের সমালোচনা করছে। কতজনের নাম শুনবেন আপনি? মিছিল করতে বলেন না দেখি। তারা তারা এখন ভাবতেছে যে কি কি করলাম, মানে কি জানি কি হয়ে গেল, মানে এরকম ভাবতেছে। মিছিল করতে বলেন, তাদের এখন মাঠে নামতে বলেন। শেখ হাসিনা যাই তো হোক স্বৈরাচার ফরিদ ছিল, ভাই, তাই না? জি ফরিদ শেখ ভাই, হাসিনা তো ভালো আমরা ছিল না, শেষের তাই না? দিকে তারেক রহমান তো ভালো, তারা মিছিল টিছিল করুক না দেখি। দেখলাম না তো মিছিল করতে। মনে করেন তোফায়েল আহমেদের জানাজা করতে দেয় নাই, যেদিন মির্জা ফখরুলের জানাজায় বাধা দিবে
সেই দিন কিন্তু এই যে যেগুলো প্রগতিশীল বলেন এই বদমাইশ গুলো এই সিংকবাম গুলো এরা কিন্তু সেদিন প্রতিবাদ করবে, আজকে কিন্তু করে নেই, ওগুলো আমরা জানি। এরা হলো ভারত বিরোধী প্রগতিশীল, এরা হলো শেখ মুজিব বিরোধী প্রগতিশীল। শেখ মুজিব বিরোধী আওয়ামী লীগ বিরোধী যারা প্রগতিশীল তারা তো এগুলো বলবেই। এরা হইলো সেই প্রগতিশীল। কে বলছে এগুলো প্রগতিশীল? মুজাহিদ ইসলাম সেলিম গিয়ে হজ করে আসে, প্রগতিশীল না? প্রগতিশীল। কমিউনিস্ট পার্টির অফিসে যায় নামাজ থাকে, প্রগতিশীল, তাই না? এগুলো প্রগতিশীল। কমিউনিস্ট পার্টির অফিসে যায় নামাজ পাওয়া যায়, আমরা যাই ধ্যান নামাজের মসজিদ বানায় ফেলাইছে এখন, ওটা প্রগতিশীল। আবার কমিউনিস্ট পার্টির আবার যেগুলো বামপন্থীদের যেটা নাস্তিক শাখা আছে এরা হলো তীব্র বঙ্গবন্ধু বিরোধী, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। এরা বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের শব্দ নাম শুনলে তাদের অ্যালার্জি আছে। এরা যত সারাদিনে যদি একবার জামাতের সমালোচনা করে তো 5 বার আওয়ামী লীগের সমালোচনা করে। এরা দিনে একবার যদি গোলাম আজমের গালি দেয় তাহলে 10 বার বঙ্গবন্ধুকে গালি দেয়। এদের আমি চিনি, আমি নাম ধরে বলে দিতে পারবো, এদের আমি চিনি। আপনি যাদের প্রগতিশীল বললেন, আমি তাদের, আপনি যাদের নাম বলতে চান তাদের অর্ধেকের সাথে হয়তো আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি তাদের চিনি। কারণ আমি মফস্বলের মানুষ, সবার সাথেই মিশেছি। আমি একমাত্র ব্যক্তি দাবি করতে পারি সব বাম প্রগতিশীল ঘটনায় আমি মিশেছি, আওয়ামী লীগের সাথে মিশেছি, বিএনপির সাথে মিশেছি। যারা মিশে আমি তাদের একজন। আমি সবার চরিত্র জানি, মানে সবার রাজনৈতিক চরিত্র, ব্যক্তিগত চরিত্র নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ, সবার রাজনৈতিক চরিত্র জানি। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রগতিশীল দাবিদার বঙ্গবন্ধুর নাম পছন্দ করে না, সহ্য করতে পারে না। কেন? কি কারণ? বাংলাদেশের ম্যাক্সিমাম প্রগতিশীল আওয়ামী লীগের নাম সহ্য করতে পারে না জামাতিদের মতো, আমি তাদের চিনি। কেন? জিয়াকে যারা জেনারেল বলতো এখন জিয়া তাদের পীর। কারণ কি? দালমে কুস্ত কালা হয়। আচ্ছা, এই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করি। এই বাংলাদেশের প্রগতিশীল নিয়ে আমরা ওটা পর্ব, ওটা লম্বা হয়ে যাবে, এখানে অপ্রাসঙ্গিক বিষয় চলে আসছে। জি, ধন্যবাদ। চট্টগ্রাম শহরে এক চিরুনি অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের 70 জন নেতাকর্মীকে। পুলিশ ও সরকারের শীর্ষ মহলের ধারণা ছিল এমন সাহসী অভিযান ও গ্রেপ্তারে দলটি হয়তো দমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে সেই চট্টগ্রামে আবারও মিছিল করেছে ছাত্রলীগ। শুধু মিছিল নয়, এবার তারা ছোটখাটো সমাবেশও করেছে। রেকর্ড সংখ্যক গ্রেপ্তারের মধ্যেও 3রা জুন একদিনে দেশের 10টি জেলায় মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এরই মধ্যে যেসব তথ্য পেয়েছে সেগুলো সরকার ও প্রশাসনের চিন্তা আরো বাড়াচ্ছে। পুলিশ বলছে আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও রহমাতুল্লাহর মতো বর্ষিয়ান নেতার জানাজা, সংসদ ভবন এবং শহীদ মিনারে না হতে দেওয়া নিয়ে খোদ বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি আছে। আবার সরকারের কড়াকড়ি সত্ত্বেও এসব জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সরকার যে ভিন্নভাবে ভাবছে তার ইঙ্গিত পাওয়া গেছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের মন্তব্যে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলছেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করছে না, তারা নিষেধাজ্ঞা তোলার দাবিতে মিছিল করছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনীতির নাজুক অবস্থার মধ্যে তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দলটি এসব সামাজিক ইস্যুকে তাদের আন্দোলনের সাথে যুক্ত করলে জনসমর্থন আরো বাড়বে। ফলে ভিন্ন পদ্ধতিতে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর কৌশল নেয়ার কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। গত 1 জুন সোমবার সকালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম নগরের জিএসসি মোড় এলাকায় বড় ধরনের মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচারিত হয়েছিল। একই দিন দেশের আরো কয়েক জেলায়ও সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছিল। একই দিন ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগানের শোডাউন হয়। এসব খবর ভাইরাল হওয়ার পর পুলিশের উপর চাপ বাড়ে। চট্টগ্রাম নগরের কয়েকটি থানা পুলিশ সোমবার রাতে ব্যাপক অভিযান চালিয়ে 70 জনকে গ্রেপ্তার করে। 2রা জুন সন্ধ্যায় সিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ধারণা ছিল এত বড় অভিযানের পর হয়তো সংগঠনটির তৎপরতা আপাতত থেমে যাবে, কিন্তু 3রা জুন চট্টগ্রাম নগরে আবারও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় নগরের অনন্য আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে মিছিল করছেন তারা। প্রথম আলোর খবরে বলা হয়েছে বুধবার সকালে মিছিলটি হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলটি অক্সিজেন হাটহাজারী সড়কের 22 অংশ থেকে
অনন্যা আবাসিক এলাকার দিকে আসছে। এক পর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে স্লোগান দিতে থাকেন। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি। অনন্যা আবাসিক এলাকাটি নগরের বাজিদ বোস্তামি, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার আওতাধীন। যে স্থানে মিছিল হয়েছে সেটি হাটহাজারী থানা এলাকায় পড়ছে।